পুরানো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কাজ নিয়ে প্রশ্ন। সড়কে গাছ ফেলে ডাকাতি, গাজীপুরে বাধা দেয় ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু। গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য নিহত, আটক 4। কিটের অভাবে হচ্ছে না করোনা পরীক্ষা, চিকিৎসক সংকটে মিলছে না সেবা। মুন্সিগঞ্জ হাসপাতাল থেকে হতাশ হয়ে ফিরছেন অনেকে। বরগুনায় নতুন করে আরও ৮৩ ডেঙ্গু রোগী শনাক্ত। বাংলাদেশের কাঁধে ১৩ লাখ রোহিঙ্গার বোঝা, এখনো আসছেন অনেকে। প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা। সংকট নিরসন না হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা। এবং গুরুতর ধাক্কা সামলে রাজস্ব আহরণে চট্টগ্রাম কাস্টমসের চমক। চলতি অর্থবছরে ১১ মাসেই ৯,০০০ কোটি টাকার বেশি আদায়। বন্দরের রেকর্ড পণ্য হ্যান্ডেলিংয়ে এসেছে সাফল্য। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম। পুরানো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম। ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়রা বলছেন, নকশা অনুযায়ী কাজ না হওয়ায় বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী সমাধানে প্রায় ৭৫০ কোটি টাকা ব্যয়ে মুহুরী বাঁধ পুনর্নির্মাণে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ভেঙেছে বাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম, বাড়ছে বন্যার আশঙ্কা। বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে ফেনীর উত্তরের মুহুরী, কহুয়া ও সিরুনিয়া নদী পাড়ের বাসিন্দাদের। উজানের পাহাড়ি ঢল প্রতি বছরই নিঃস্ব করে তাদের, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার রাতে পানির তোড়ে ফুলগাজীর উত্তর বড়ইয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয় দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ বেশ কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে মাছের ঘের, মুরগির খামার। বাড়িঘরে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। বাধ্য হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাসায়। কেউ কেউ শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। বাঁধ ভাঙার পরে আমাদের বাড়ি মানে একবারে ফেলাই দিচ্ছে। গ্রামবাসী চেষ্টা করছি, পারি নাই। তাই আমাদের গ্রামে সব বাড়িঘর সব পেয়ে গেছে, প্রবলিত হয়ে গেছে। অনেক বস্তা দিয়েছি, অনেক মেটে দিয়েছি, অনেক কিছুতে লাভ হয় নাই, একেবারে দোষী চলে গেছে। তোর বড় যে বাঁধ ভেঙেছে, সেই বাঁধের কারণে আমাদের পুকুরের এবং এলাকার সকল পুকুরের মাছ চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কারে নেওয়া হয় না প্রয়োজনীয় পদক্ষেপ। এতে বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। দরকার সংস্কার দরকার, এটা সরকার কোনো উদ্যোগ নেয় না, এটা উদ্যোগ নেওয়ার দরকার। ফুলগাজীবাসীর প্রত্যেক বছর দুর্ভোগ পোহাতে হয়, প্রত্যেক বছর বন্যাতে আমাদের এই অবস্থা হয়। নদীটা যদি সংস্কার করে দেয় তাহলে আমাদের এখানে তেমন ক্ষয়ক্ষতিটা হতো না। নদীর গড় প্রশস্ততা ১০০ মিটার না করা পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ সম্ভব না, বলছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী সমাধানের জন্য সবচেয়ে বড় বাধা হলো নদীর প্রশস্ততা। যতক্ষণ পর্যন্ত আমরা এই নদীকে ১০০ মিটার প্রশস্ততা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বন্যা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই জন্য একটা প্রকল্প অনেকদিন থেকে ২বার সাবমিট করা হয়েছে। এখন আবার স্টাডি চূড়ান্ত করা হয়েছে ৭৩৪০ কোটি টাকার। আমরা আশা করতেছি এবছরের মধ্যে এই প্রকল্প পাস হবে। ১৫৫ কোটি টাকা ব্যয়ে বাঁধটির নির্মাণের কাজ শেষ হয় ২০১১ সালে। মুহুরী নদীর বাঁধের ১০২টি স্থানে ভেঙে গত বছরের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে বাসিন্দারা। সে খবর জানাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে জানেন যে গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু সাভারের সড়ক, মহাসড়ক, শাখা সড়কগুলো কিন্তু উপচে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সাথে কিন্তু সাভার এই পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা, সেই পৌরসভায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতার কারণে কিন্তু ইতিমধ্যে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মূলত সাভারের যে পৌরসভা রয়েছে, সেই পৌরসভায় বিভিন্ন শাখা সড়ক এবং সড়কগুলোতে কিন্তু সকাল থেকেই কিন্তু বাজা পরিমাণ এবং এখন কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। মানুষকে কিন্তু চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আজকে শুক্রবার, বন্ধের দিন, সারাদিন মানুষ ঘর থেকে বের হয়নি। বিকেলে যখন ঘর থেকে বের হয়েছে তখনই তারা পড়েছে চরম দুর্ভোগে। তারা মূলত যারা সাধারণত নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এই পানির মধ্য দিয়ে কিন্তু জামা ভিজিয়ে তারা যাচ্ছে এবং একই অবস্থা বলতে গেলে পৌরসভায় কিন্তু বর্তমানে যে পৌর মেয়র থাকার কথা, তা প্রতিনিধি না থাকায় কিন্তু তারা আরো
দুর্ভোগে পড়েছে। তারা কোথায় যাবে, কার কাছে জানাবে অভিযোগ? আমরা যতটুকু জানতে পেরেছি যে এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাপনার যে সমস্যা, সেই সমস্যার কারণেই মূলত পানিটা নিষ্কাশন হচ্ছে না, এবং পানি নিষ্কাশন না হওয়ার কারণেই কিন্তু এই এই সড়কটিতে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাভার পৌরবাসী বলছেন যে মূলত আকাশে যখন মেঘের ঘন ঘটা সৃষ্টি হয় তখনই তাদের মনে দুর্ভোগের যে চরম ভোগান্তি সৃষ্টি হবে, তার জন্য তাদের অজানা একটা দুর্ভোগ মনের মধ্যে আগে থেকে গাইতে থাকে, এবং এক কারণে কিন্তু যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা সহসাই শেষ হয় না। মূলত কয়েকদিন এইভাবে পানি জমে থাকে, এবং যার ফলে কিন্তু এই পানিগুলো দূষিত হয়ে এবং নোংরা পানিগুলো মারিয়ে যখন তারা পার হয় চর্মরোগের তারা আক্রান্ত হয়, এবং যার কারণে কিন্তু তাদের দুর্ভোগ চরমে পৌঁছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন, বিশেষ করে পৌরসভা বলছেন যে প্রথম শ্রেণীর পৌরসভা সত্ত্বেও কিন্তু এই সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থাপনার সংকটের কারণে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে সিএনজি এবং অটোরিক্সা অনেকেই যেতে চাইলেও কিন্তু তাদেরকে ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ, কারণ জলাবদ্ধতার কারণে সিএনজি এবং অটোরিক্সাগুলো খানাখন্দের কারণে রাস্তায় পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনার কবলিত হচ্ছে। ফলে অটোরিক্সাগুলো ভাড়া চাচ্ছে বেশি, এবং মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছেন যে যাতে পানি নিষ্কাশন করার মধ্য দিয়ে তাদের এই দুর্ভোগ লাঘব করা হয়। তো সাভারের পৌরসভা থেকে আমার কাছে জলাবদ্ধতা নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারে। পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে বন্ধ রয়েছে 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়রা জানায়, ইন্দুরকান্দি উপজেলার মালবাড়ির বেইলি ব্রিজ নড়বড়ে হওয়ায় সড়ক বিভাগ 5 টনের বেশি ওজনের যানবাহন পারাপারে নিষেধাজ্ঞা দেয়। ভোরে সেতুটি দিয়ে 27 টন কয়লা বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে, খালে পড়ে যায় ট্রাকটি। এতে বন্ধ হয়ে যায় ইন্দুরকান্দি ও মোরেলগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা। আর গাড়ি তো বাস আওয়ার পর এই যে আইছে, আওয়ার পর এই শব্দ হয়েছে, সকালে হয়ে যে এই অবস্থা। এখানে 5 টন মাল ছাড়া ওড়া নিষেধ। এখানে গাড়ির ওয়েটই আছে আপনার 10 টন। 30 টনের মাল অধিক মাল নিয়ে ওড়ার কারণে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। ওপারে প্রায় 2 লক্ষ জনগণ আছে, আসা যাওয়ার অনেক সমস্যা। দূরত্ব এই আমাদের এই ব্রিজটি নির্মাণ কাজ হোক, এটাই আমাদের আশা। গাজীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতেও চলছে অভিযান। দিনের আলোয় যতটা দৃষ্টিনন্দন, অন্ধকার নামলে ঠিক ততটাই আতঙ্ক বাড়ে এই সড়কে। একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বেগ বেড়েছে জনমনে। সবশেষ বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুরের সাতখামের বাজার এলাকায় গাছ ফেলে চলে ডাকাতি। এ সময় অটোরিকশা চালক আবুল কালাম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাত দল। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। রাত্রে 2টার সময় বর্মি যাওয়ার জন্য দেশের যাত্রী নিয়ে রওনা দিচ্ছে। এই জঙ্গলের ভিতরে গাছ ফলাইছিল, গাছ ফলায় 5 জন যাত্রী গেছে, তার 5 জন মিলে আক্রমণ করছে। 11টার দিকে বেরিয়ে চৌরাস্তা গেছিল, চৌরাস্তা থেকে একটা টিপ নিয়ে বর্মি যাওয়ার পথে সিএনজি ড্রাইভারের বাড়ি আমার স্কুলের সাথেই বাড়ি, পাশেই বাড়ি। ও সিএনজি চালায়, লোক হিসেবে ভালো ছিল, গরিব মানুষ, কিন্তু সৎ ছিল। ডাকাতির খবরে ওই এলাকা ঘিরে ফেলে স্থানীয়রা। গণপিটুনিতে মারা যান ডাকাত দলের এক সদস্য। পরে ঘটনাস্থলে গিয়ে আটক করা হয় 4 জনকে। তাদের ডাক চিৎকার দেয়, আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে রওনা করে। সেই ক্ষেত্রে যে গাড়িগুলি অ্যাটাক করে, এই গাড়ির ভিতরে অজ্ঞাতনামা যে কোনো একটি গাড়ি তারা দিক ছোটাছুটি করে। এই ছোটাছুটিতে একজন অজ্ঞাত ডাকাত সে দুর্ঘটনায় আক্রান্ত হয়। সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি এলাকাবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। চিকিৎসক সহ জনবল সংকটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। 10 বেডের আইসি ইউনিটে যন্ত্রপাতি স্থাপন করা হলেও 2 বছরেও হয়নি চালু। কিটের সরবরাহ না থাকায় পরীক্ষা করা যাচ্ছে না, রয়েছে ওষুধ সংকটও। তবে দেশে করোনা সংক্রমণ বাড়ায় জেলা সদর হাসপাতালে 20টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। চিকিৎসা সেবা পেতে রোগীদের দীর্ঘ লাইন, এই চিত্র মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে।
2021 সালে 100 শয্যার হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হয়, তবে চিকিৎসক সহ নেই পর্যাপ্ত জনবল। সিনিয়র কনসালটেন্টের 10টি পদের বিপরীতে আছেন মাত্র একজন। মেডিসিন, গাইনি, চক্ষু, সার্জারি ও নাক কান গলা সহ গুরুত্বপূর্ণ বিভাগে নেই সিনিয়র কনসালটেন্ট। 12টি জুনিয়র কনসালটেন্ট পদের 4টি খালি। দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা দিতে জেনারেল হাসপাতালে 20টি এবং জেলা শহরের বাইরে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি করে করোনা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে কিটের সরবরাহ না থাকায় পরীক্ষা করতে আসা লোকজন ফিরে যাচ্ছে। সদর হাসপাতালে করোনার কিটটা পাচ্ছি না, তো আমরা আবার আমাদের ঢাকায় দৌড়তে হচ্ছে। এই ভবনের 7 তলায় আমরা একটি 10 বেডের একটা আইসিইউ সেকশন হওয়ার কথা, সেটা আজ পর্যন্ত 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা আসি দূর দূরান্ত থেকে, কিন্তু ডাক্তার অনেক সময় মিস পায়, ডাক্তার আমাদের কাছে আসে না। জেনারেল হাসপাতালে ওষুধ সংকট ছাড়াও কোটি কোটি টাকার যন্ত্রপাতির সঠিক ব্যবহার নেই। 7 তলায় অলস ব্যয়বহুল আইসিইউর যন্ত্রপাতি। 3.5 বছরেও চালু করা যায়নি আধুনিক অপারেশন থিয়েটার। রেডিওলজিও স্থানান্তরিত হয়নি নতুন ভবনে। জনবল সংকট এখানে আমাদের আইসিইউ আমরা চালু করতে পারছি না। আরটিপিসিআর টেস্ট এখানে হবে না, কিন্তু আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা যাতে আমরা করতে পারি সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি। জেনারেল হাসপাতালে প্রতিদিন 1,500-এর বেশি রোগী চিকিৎসা নিয়ে থাকেন। 2023 সালের 14 নভেম্বর উদ্বোধন হওয়া 10 বেডের এই আইসিইউ এখনও চালু করাই সম্ভব হয়নি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে আরও 83 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি মৌসুমে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2188 জনে। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নতুন 83 জনের মধ্যে পাথরঘাটা উপজেলায় শনাক্ত হয়েছেন 5 জন। জেলায় বর্তমানে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে 241 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন 206 জন। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসকরা বলছেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা না করা হলে ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। বাংলা সময় আরও থাকছে। গাছের কাঁঠালে নিজের অংশ দাবি নিয়ে বাকবিতণ্ডা। মানিকগঞ্জে দেবরের দায়ের কোপে ভাবির মৃত্যু, পরিবারের শোক। জড়িতকে গ্রেফতারে অভিযানে পুলিশ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশ গঠনের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তা রক্ষা করতে হবে। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। ভারত থেকে তারেক রহমানকে নিয়েও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানা ষড়যন্ত্র করছে। পরে চিকিৎসার জন্য আবু তাহেরের হাতে আর্থিক অনুদান তুলে দেন রিজভী। চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে
অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া শুধু বিলবোর্ড ব্যবহারের দিকে নয়, কালো টাকার ব্যবহার ঠেকাতেও নজর দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে রাজশাহীর গোদাগাড়ির প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই মন্তব্য করে ভোটের প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয় তাও নিশ্চিত করার দাবি জানান আব্দুস সালাম। নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ওনার সাথে বৈঠক হয়েছে এবং এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে। কাজে এর বাইরে আমাদের আর এখন কোনো অবস্থান নেই। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত যে সংস্কার করার সেটা করে এবং বিচারের যেটা ব্যবস্থা আছে সেটা শুরু করবেন। অলরেডি একটা বিচার শুরু হয়েছে আর ইতিমধ্যেই নির্বাচনী শিডিউল তিনি অ্যানাউন্স করবেন, যেটা অলরেডি তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। কাজে এখন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের কাঁধে এখন 13 লাখ রোহিঙ্গার বোঝা। নতুন করে আসছেন আরও অনেকে, ফলে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কেননা 8 বছরে একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা, দ্রুত সংকট নিরসন না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পের বিস্তারিত জানব সুজাউদ্দিন রুবেলের প্রতিবেদনে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজার, যেখানে আশ্রয় নিয়েছেন 13 লাখ রোহিঙ্গা। এর মাঝেও প্রতিনিয়ত বাড়ছে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা। রাখাইনে আরকান আর্মির হামলার জেরে যেমন রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসছে, অন্যদিকে ভারত থেকেও আসছে রোহিঙ্গারা। এমন কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন উখিয়ার 1 নম্বর ক্যাম্পে। ইন্ডিয়া তো মোটা আরা পারাই দিয়ে আর পুরা গোষ্ঠীটি সবে মিলে আসছিল আর সরকার হদ দেয় এডিয়ার বিদেশি মানুষ এটা রাখা না যায়। গাড়ি আনি এত মাদে গাড়ি বাড়ির বোর্ডার টানি সারি দিয়ে রাতের 1:30 বাজে মরে যা মারি ফেলে বলে হয়ে না যাই না। এর আগে বেশ কয়েকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও তা আলুর মুখ দেখছে না। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্মতি দিয়েছে, কিন্তু রাখাইনে চলমান সংঘাত পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফলে রাখাইনে ফেরা নিয়ে রোহিঙ্গাদের অনিশ্চয়তা কাটছে না। নিজের দেশত যাইয়ে রে খাস কর্ম করে খন না তো বেশি আদার লাগে যে আর গরো তা যাই দে আজ জায়গা তা যাই দি আর হতে ভেরিফাই করানো করিব, কিন্তু আরে মার দিহানর তোর তো আরে বলদি না মারবান চলাবর দে পুরা ওয়ালর রিকোয়েশন গুজি দি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা, দ্রুত সময়ে প্রত্যাবাসন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। যদি রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয়, এতে যারা মনে করছে যে শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তারা ভুল করছে। এর প্রভাব যেখানে এই সমস্যার উৎপত্তি তারাও নিস্তার পাবে না। মিয়ানমারে গেল প্রায় 8 বছরেও নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে নেয়নি। আর প্রতি বছর আশ্রয় শিবিরে গড়ে 30,000 করে নতুন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক আলোচনায় তিনি এই কথা বলেন। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও অধিকার দিয়ে প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। For over 8 years, Bangladesh has been hosting 1.2 million Rohingya refugees who fled from their own country, Myanmar, due to persecution by the military regime. Our humanitarian act has put us
in immense socio-economic and environmental challenges, and the situation is now posing new security risks. We call for renewed international attention and action to ensure their return with safety and rights. Altec Aluminium, গড়ে উঠছে আগামী শহর। বাংলার সময় আরও থাকছে, উত্তাল বঙ্গোপসাগরে হতাশ উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা উঠলেও সমুদ্রে যেতে পারছে না ট্রলার, ঝুঁকি নিয়ে গেলেও ফিরতে হচ্ছে খালি হাতে। শিল্পের কাঁচামাল আমদানি বাড়ার পাশাপাশি ডলারের বাড়তি দরে ভরসা করে 11 মাসে ৭১,৩৮৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। লক্ষ্যমাত্রার চেয়ে 4,000 কোটি টাকা কম হলেও গত বছরের তুলনায় বাড়তি রাজস্ব আদায় হয়েছে ৯,৫০০ কোটি টাকা। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অর্থ বছরের শুরুতে রাজস্ব আদায়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কাস্টম হাউস শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। মে মাস পর্যন্ত ৭৫,৮৬১ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৭১,৩৮৫ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলো গত বছরের এই সময়ের তুলনায় ১৫% প্রবৃদ্ধি হিসেবে বাড়তি আদায় হয়েছে ৯,৩৬০ কোটি টাকা। শুধু মে মাসেই আদায় হয়েছে রেকর্ড ৮,৫৬৬ কোটি টাকা। বিগত বছরে আমাদের এই প্রথম 11 মাসে আদায় ছিল ৬২,০০০ কোটি টাকা, সেই হিসেবে আমরা ৯,৩০০ কোটি টাকা আদায় করতে পেরেছি এবং এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি এটা 15%-এর বেশি আমাদের প্রবৃদ্ধি আছে বিগত বছরের তুলনায়। ব্যবসায়ীদের দাবি, ডলার সংকটের কারণে অর্থ বছরের শুরুর কয়েক মাস এলসি খোলা যেমন বিপত্তি ছিল, তেমনি নানা জটিলতায় আমদানি পণ্য ছাড় করাতেও পোহাতে হয়েছে ভোগান্তি। তবে সম্প্রতি হাই স্পিড ডিজেল থেকে ৬১৯ কোটি, ফার্নেস অয়েলে ৫১৫ কোটি, ক্রুড অয়েল থেকে ৩০২ কোটি, সিমেন্ট ক্লিংকার থেকে ১৬৭ কোটি, কয়লা থেকে ১৫৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এমনকি আমদানি করা ফল থেকে আদায় হয়েছে ১৭০ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে আমাদের কাস্টমস রেভিনিউ এবং ট্যাক্সেও প্রবৃদ্ধি এসেছে, কারণ স্থিতিশীলতার কারণ। জ্বালানি, খাদ্যদ্রব্য, শস্য এটা বিগত সময় চেয়ে অনেক বেশি আমদানি হয়েছে। এই আমদানির কারণে আমাদের যে রাজস্ব আহরণ এটাই বৃদ্ধি পাওয়ার একমাত্র বড় অবলম্বন এটাই। চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে নানা সংকটের মাঝে চলতি অর্থ বছরে বন্দর জাহাজ বেড়ার পাশাপাশি কন্টেনার এবং কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড হয়েছে। আর তাতেই বাড়তি রাজস্ব আদায়ের সুযোগ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের, বলছেন বন্দর কর্মকর্তারা। আগামী যে কয়টা দিন অর্থ বছরে বাকি আছে সেই কয়দিনেও আমরা যদি একটা প্রেক্ষাপট বিবেচনা করি, আশা করছি যে চলমান ধারা আছে সেই চলমান ধারা অব্যাহত থাকবে। ২০২৩-২৪ অর্থ বছরে ৬৮,৮৬৬ কোটি টাকা আদায় হয়। ২০২৪-২৫ অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮০,৪০২ কোটি টাকা। বছরে ৭০,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে চট্টগ্রাম বন্দর এবং এই কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সমস্ত। গাছের কাঁঠালে নিজের অংশ দাবি নিয়ে বাকবিতণ্ডা। মানিকগঞ্জে দেবরের দায়ের কোপে ভাবির মৃত্যু। পরিবারে নেমে আসে শোকের ছায়া। জড়িতকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। পারিবারিক গাছের কাঁঠাল কাটায় কাল হলো গৃহবধূর। দেবরের দায়ের কোপে মৃত্যু হলো তার। শোকাহত পরিবারের আহাজারি। স্বজনরা জানান, মানিকগঞ্জের ঘিওরের নালিগ্রামের বেরিবাঁধ এলাকায় দুবাই প্রবাসী সালামের স্ত্রী শোভা বেগমের বাড়ির পাশে ছিল দুটি কাঁঠাল গাছ। কয়েক মাস আগে নিজ অংশের গাছটি কেটে নেন দেবর রাকিব। শুক্রবার সকালে অপর গাছ থেকে কাঁঠাল নামিয়ে ঘরে তোলেন শোভা। সেই কাঁঠাল থেকে নিজের অংশ দাবি করেন রাকিব। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েক দফা এলোপাথারি কুপিয়ে শোভাকে জখম করেন রাকিব। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খুব মারার পরে আমার খালা বাঁচার জন্য দৌড়ায় রাস্তায় আসছে। রাস্তায় আসার পরে রাস্তায় এসে কুবাই মেরে তাই না আয় তোরা কি হয়েছে পরে আইসি আইসে দিয়ে শুয়ে রয়েছে, খালি রক্ত বাইরে হইতেছে। মারছে হের রাকিব নামে একজন, ঠিক আছে, হের আমরা উপযুক্ত বিচার চাই। যেভাবে মারছে খুব কঠিন বিচার চাই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রাকিব। পুলিশ বলছে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা কাজ করতেই আশা করি দ্রুত খুব রেজাল্ট পাওয়া যাবে খুব শীঘ্রই। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ যখন করা হবে আমরা মামলা রুজু করব এবং আইনগত পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করব। দুই ছেলের জননী ছিলেন শোভা বেগম। সময় সংবাদ, মানিকগঞ্জ।
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর খালের পাড় থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরাইলের সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু রাহিম। স্বজনরা বিভিন্ন স্থানে অনেক খুঁজেও পাননি। সকালে এলাকার জাফর খালের পাড় কচু খেতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশের প্রাথমিক ধারণা এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় ভৈরব এলাকায় সকালে হাফেজ জুম্মন বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছিল। এ সময় কেদালকাটি নদীতে গোসল করতে গিয়ে নদীর ওপর নির্মিত স্টিল ব্রিজের ওপর থেকে লাফ দেয়। এরপর প্রথমে ভেসে উঠলেও মুহূর্তেই ডুবে নিখোঁজ হন। সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাকে উদ্ধার করতে নামে। পরে 999-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে জুম্মনের লাশ উদ্ধার করে। দেখছেন বাংলার সময়। নওগাঁয় থানার ভেতর থেকে লকার ভেঙে 2025 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ধামুইরহাট থানার ভেতরের একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা এক বাক্স তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশে ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ঘটনার কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান, থানা হেফাজতে থাকা প্রশ্ন কিভাবে চুরি হলো তা অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। বান্দরবানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস এর সক্রিয় 9 সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। লামা টাঙ্কাবতির পূর্ণবাসন চাকমাপাড়া এবং ইম্মানুয়েল ত্রিপুরা পাড়া এলাকায় ভোরে আলীকদম সেনা জোনের একটি দল অভিযান চালায়। এ সময় জেএসএস এর 9 সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে 4টি দেশীয় গাদা বন্দুক, 2টি ব্যারেল, 3টি ছুরি, 2 জোড়া বুট, একটি ট্যাব, 2টি মোবাইল ফোন এবং ইলেকট্রনিক তার জব্দ করা হয়। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঈদের আগে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে কৌশলে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যায় তার 2 বন্ধু শান্ত আর আদনান। সেখানে তাকে অচেতন করে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন অভিযুক্তরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। এরপর ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার 2 জনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশালে সেনাবাহিনীর পোশাক ও ভুয়া আইডি কার্ড ব্যবহার করে প্রতারণার দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, পেশায় মুরগির ফিড কোম্পানির কর্মচারী হলেও নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে টিকটক করত ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার শান্ত। সম্প্রতি বাগেরহাটে এক নারীর সঙ্গে সখ্যতা গড়ে সেনাবাহিনী পরিচয়ে তাকে বিয়ে করে। পরদিন বরিশালে আরেক তরুণীকে বিয়ে করতে গেলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। ময়মনসিংহে সড়কে টহলের সময় 3টি কঙ্কাল সহ একজনকে আটক করা হয়েছে। ভোরে ভালুকায় মহাসড়কে যৌথ বাহিনীর নিয়মিত টহল চলছিল। মেহরাবাড়ি এলাকায় বাসে ওঠার সময় 2 যুবককে সন্দেহ হলে তাদের ব্যাগে তল্লাশি করতে চায় পুলিশ। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় মাসুদ রানা নামে একজনকে আটক করা হয়। অন্যজন পালিয়ে যায়। পরে মাসুদের সঙ্গে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে 3টি মাথার খুলি ও কঙ্কাল পাওয়া যায়। চক্রটি দীর্ঘদিন বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে ঢাকায় এনে বিক্রি করত বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুরে 7 বছর পর গ্রেফতার হলো ডাকাতি ও গৃহবধূ হত্যা মামলার এক আসামি। পুলিশ জানায়, 2018 সালের 24 জানুয়ারি রিপন ওরফে রিঙ্কু তার এক সহযোগীকে নিয়ে ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী এলাকার এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে। পরে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে তার সন্ধান শুরু করে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। বাংলার সময়। টাঙ্গাইলের ঘাটাইলে দীঘলকান্দি ইউনিয়নে সেচ পাম্প মালিকদের ভুতুড়ি বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। গ্রাহকরা বলছেন,
শূন্য ইউনিটের বিল দেখিয়ে 18,000 থেকে 40,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি করা হয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইলে দীঘলকান্দি আনার এলাকার সেচ পাম্প মালিকদের বকেয়া বিল পরিশোধের নোটিশ দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 7 দিনের মধ্যে বকেয়া পরিশোধ করতে না পারলে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয় নোটিশে। ওই এলাকায় সেচ পাম্প রয়েছে 16টি। গ্রাহকরা জানান বছরে 2 বার বিল দেন তারা। চলতি বছরের মে মাসে সবশেষ বিল পরিশোধ করা হয়েছে। তারপরও একই গ্রাহকদের শূন্য ইউনিটের বিল দেখিয়ে 18,000 থেকে 40,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি করছে বিদ্যুৎ অফিস। আমাদের যে গত মিটারটা ছিল তার থেকে 16,000 ইউনিট আমাদেরকে বেশি ধরা হয়েছে। অফিসে যাওয়া হয়েছিল, যারা বিল করছে এটি সরকার দিতেই হবে। ভুতুরে বিলের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সুনির্দিষ্ট অভিযোগ পাই এবং যাদের বিরুদ্ধে কমপ্লেন করতেছেন আমি বিভাগীয় ব্যবস্থা নিই। ঘাটাইল উপজেলায় 903টি সেচ পাম্প রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। নিষেধাজ্ঞা শেষ হলেও মাছ শিকারে আবারও নতুন বাধা। বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর, ফলে অনেক জেলেই সমুদ্র যাত্রা থেকে বিরত রয়েছেন। আর যারা ঝুঁকি নিয়ে গিয়েছেন তারাও ফিরছেন খালি হাতে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে 12 জুন থেকে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও স্বস্তি ফেরেনি জেলেদের জীবনে। এর মধ্যেই বঙ্গোপসাগরে শুরু হয় বৈরী আবহাওয়া। এতে অনেকে নামতেই পারেননি সমুদ্রে। কেউ কেউ পেটের দায়ে নেমেছেন ঠিকই, কিন্তু উত্তাল সমুদ্রে মাছ না পেয়ে ফিরে এসেছেন হতাশ হয়ে। জেলেরা জানান একের পর এক নিষেধাজ্ঞা আর প্রাকৃতিক দুর্যোগে নাকাল অবস্থা তাদের। ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন অনেক জেলে পরিবার। মেঘলার মধ্যে কেমনে আমরা সাগরের নামু, প্রত্যেকটা মানুষেরই মনে করেন যে অনেক অভাব অনটনে আছে। যার কপালে বাজে হে পায়, আবার অনেকে আছে পায় না, অনেকে হুদা উঠতে যায়। মৎস্য কর্মকর্তারা বলছেন দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ থাকার সম্ভাবনা বেশি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সঠিকভাবে জাল ফেলতে না পারায় জেলেরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। তবে আবহাওয়া স্বাভাবিক হলে মাছের দেখা মিলতে পারে। আবহাওয়া অনুকূলে চলে আসতে তারা সাগরে মাছ ধরবে এবং তাদের আশানুরূপ মাছ আহরণ করতে পারবে বলে আমরা আশা করি। 15 এপ্রিল থেকে 11 জুন সামুদ্রিক মাছের প্রজনন রক্ষার জন্য 58 দিন, মাইলিশ সংরক্ষণে অক্টোবর মাসে 22 দিন, তেঁতুলিয়া নদী অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস এবং 1 নভেম্বর থেকে 30 জুন জাটকা ধরায় 8 মাস থাকে সরকারি নিষেধাজ্ঞা। এছাড়া ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী সহ আবহাওয়াজনিত প্রতিকূলতা তো আছেই। সব মিলিয়ে বছরে প্রায় 250 থেকে 270 দিন কোনো না কোনো কারণে মাছ ধরা বন্ধ থাকে পটুয়াখালীর উপকূলে। সমুদ্র উপকূলীয় এ জেলায় নিবন্ধিত অনিবন্ধিত মিলে প্রায় 1.5 লাখ জেলে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ আর নিষেধাজ্ঞার কারণে মাছ শিকার করতে না পারায় এসব জেলে পরিবার এখন নিঃস্ব। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরনো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কাজ নিয়ে প্রশ্ন। সড়কে গাছ ফেলে ডাকাতি, গাজীপুরে বাধা দেয় ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু। গণপিটুনিতে ডাকাত দলের 1 সদস্য নিহত, আটক 4। এবং কিটের অভাবে হচ্ছে না করোনা পরীক্ষা, চিকিৎসক সংকটে মিলছে না সেবা। মুন্সিগঞ্জ হাসপাতাল থেকে হতাশ হয়ে ফিরছেন অনেকে। বরগুনায় নতুন করে আরও 83 ডেঙ্গু রোগী শনাক্ত। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।